শুভ সন্ধ্যা সবাইকে। কবিতা তোমার জন্যতে আরো একবার স্বাগত আমাদের আজকের এই পর্বে। কবিতা তোমার জন্য সম্মানিত অতিথি রয়েছেন। একটু জানিয়ে রাখি প্রসঙ্গে কথায় কথায় যারা প্রিয় মুখেরা থাকবেন আমার সাথে আজকে আমাদের এই আলাপচারিতা কবিতার উচ্চারণে, তাদের জন্য জানিয়ে রাখি আমাদের সাথে বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা বাংলা একাডেমির উপপরিচালক আবৃত্তি শিল্পী ডক্টর শাহাদাত হোসেন নিপু ভাইয়ার যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে তিনি যুক্ত হতে এই মুহূর্তে পারছেন না। যদি এর মাঝখানে তাকে আমরা পেয়ে চাই আমরা যুক্ত করব। তার শুরু করি আমাদের আজকের এই কবিতা তোমার জন্য এই লাইভ অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক যারা দেখছেন তাদের জানিয়ে রাখি আমাদের মধ্যে আজকে যিনি রয়েছেন সম্মানিত মানুষ, সারা এ বাংলা ওই বাংলার দুই বাংলার কাছে তিনি ভীষণভাবে পরিচিত তার উচ্চারণের জন্য। কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা, FM রেইনবো গোল্ডের উপস্থাপিকা এবং পরিচিত আবৃত্তি শিল্পী, ভোরের পাখি একটি সংগঠনের কর্ণধার, নানা গুণে গুণান্বিত এবং পরিচিত সেই মানুষটাকে একটু আলাপ করাই সবার সাথে। রয়েছেন আমাদের সাথে স্বপ্না দি। দিদি কেমন আছেন? আছি। আমরা তো সবাই ভালো থাকার চেষ্টা করছি। আসলে ভালো থাকার জন্য যতদূর পর্যন্ত ফাইট করা যায় আমরা ফাইট করব এবং আমরা জিতবো। আমি আশাবাদী আমরা ভালো থাকবোই। একদম তাই। আর ভালো থাকতেই হবে, ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট না করি। একদম কবিতার মতন ভালো থাকি। যদি একদম শুরুতে একটু জানি, মানে একটা লকডাউন পর্বে একটা বিরাট সময় কিন্তু ঘরবন্দি থাকতে হয়েছে, মানে সেক্ষেত্রে যারা একদম আমরা সাধারণ মানুষ যেভাবে ছিলাম, তোমারও কি সময় সেরকম কেটেছে নাকি তার মধ্যে টেলিভিশন রেডিও উচ্চারণ এসব ছিল? না, উচ্চারণ বাদ দিয়ে তো বাঁচতেই পারবো না, সেটা একটা মানে বড় ব্যাপার। কারণ আমি দেখলাম অদ্ভুত ভাবে যে রেডিও টেলিভিশন করতে পারিনি, কারণ বাড়িটা তো শহর থেকে দূরে, তো যে কারণে রেডিও টেলিভিশন করা সম্ভব হয়নি। কিন্তু আবৃত্তির চর্চা এবং আবৃত্তির এই অনলাইন অনুষ্ঠান প্রায় রোজ করছি। ফলত চর্চা অনেক বেড়েছে, অনলাইন ক্লাস, সেখানে দেশ বিদেশ থেকে প্রচুর ছেলে মেয়ে জয়েন করেছে আমার গ্রুপে। মানে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে অনলাইনে যেন আমি তাদেরকে একটু শেখাই, তাদের ক্লাস করাই। তো সময় অভাবে সেটা করে উঠতে পারছিলাম না, কিন্তু ফাইনালি তাদেরকে আমি জানালাম যে এরকম আই হ্যাভ স্টার্টেড, তো তোমরা জয়েন করতে পারো। তুমি জানো যে আমার ভোরের পাখিতে ছোট বড় নির্বিশেষে সবাই মিলে কাজ করে। তো তাদের অনেকে বিভিন্ন সময় আসতো, আমি সংবাদ খবর পড়া শিখতে চাই, কেউ বলতো যে সঞ্চালনা শিখতে চাই, অনেকে বলতো উচ্চারণ শিখতে চাই, নানা রকম বিষয়। তো সেইগুলো করছি, ভালো লাগছে, মানে উচ্চারণের মধ্যেই আছি আর কি। বেশ বেশ, একদম। শুরুতেই কোন উচ্চারণ দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে, কি শোনা? আমাদের আজকের অনুষ্ঠানের নাম কবিতা তোমার জন্য। একদম। আমি আসলে কি হয় জানো আদি, মানে আজ পর্যন্ত কোনোদিন আমি খুব পরিকল্পনা করে অনুষ্ঠান করতে পারিনি, মানে একরকম ভাবি এসে না উল্টো পাল্টা হয়ে যায়। আজকে আমি সাধারণত রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করি, কিন্তু যেহেতু আমাদের অনুষ্ঠানের শিরোনাম কবিতা তোমার জন্যে, সেক্ষেত্রে একটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা শোনাতে ইচ্ছে করছে। আর তুমি জানো যে তার জন্ম শতবর্ষ চলছে, তো কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাই, আর তার সঙ্গে সংবাদ আমাদের যে অনুষ্ঠানের শিরোনাম তার প্রতিও সুবিচার হবে যদি এই কবিতাটা বলি। তো শোনাই। বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি কবিতা। সে চেয়েছিল একটা সত্যিকারের প্রেমের কবিতা লিখতে, তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচে শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ,
যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়। তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ। জীবনের পাঠ এখান থেকে শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে বলে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর সামনে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওকে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। বাহ, কিছু বলার নেই, একদম শুধু অনুভব করবার। আর এই কবিতা তোমার জন্য, সবার জন্য, যারা দেখছেন সবার নিজের নিজের হয়ে ওঠে, এবং সেই সমস্ত মানুষ তাদের প্রিয় মানুষ অর্থাৎ তোমার জন্য আবার একবার উৎসর্গ করুন। শুরুতেই খুব সুন্দরভাবে উপস্থাপন করলে তোমার এই নিবেদন। একটু শুনি যদি, মানে শহরতলিতে থেকে লড়াইটা করে যাচ্ছে এবং আজকে এরকম একটা জায়গাতে অবস্থান করছো, কেমন ছিল এই জার্নিটা? দেখো, যে কোনো মানুষই যখন একটা ভালো, আসলে আমি এটাকে না অভিসার বলি, মানে এই লড়াইটা লড়াই না, আসলে অভিসার। আমরা জানি যে শ্রীরাধিকা কৃষ্ণ কানাহাইয়ার বাঁশি শুনলে ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, সবকিছু উপেক্ষা করে তিনি ছুটে যেতেন। এটাকে তো আমরা অভিসার বলি। আহ, আমার কাছে কিরকম এই সফরটা, এই জার্নিটাকে অভিসারের মতো। বিষয়টা এত ভালোবাসি যে আমি যে শহর থেকে দূরে থাকি, আমি যে লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরি, আমার কি হবে, আমি এগুলো কোনোদিন ভাবিনি। মানে এই পিছু টানগুলো কোনোদিন আমাকে স্পর্শ করতে পারেনি। আমার কিরকম মনে হয়েছে, আমি ভালোবাসি, আমার ভালোবাসার কাজের জন্য আই হ্যাভ টু ফাইট। আমি যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধটা সত্যি কথা বলতে কি, দেখো, শহরতলিতে আমরা যারা থাকি, আমাদের যোগাযোগটা না অনেক কম। মানে পাবলিক রিলেশনের কথা বলছি, পাবলিক রিলেশনটা প্রায় আমার জিরো ছিল। তো সেই রকম একটা মানে পাবলিক রিলেশন নিয়ে যখন আমি কলকাতা শহরে কাজ করতে গেলাম এবং দেখলাম যে সবাই সবাইকে চেনে, আমি প্রায় কাউকে চিনি না, তার মধ্যে থেকে কাজ করতে শুরু করলাম। কিন্তু আমার নিজের উপর একটা ভরসা ছিল যে
আমি তো আসলে ফাঁকিবাজি করতে শিখিনি, আমার সিনসিয়ারিটির উপর আমার ভরসা ছিল, আমার সততার উপরে আমার ভরসা ছিল। তো যে কারণে প্রচুর লড়াই, কিন্তু লড়াইটা ওই আমার কাছে অভিশাপ। তো এরকম ভাবে এই অভিশাপটা চলুক তোমার। আচ্ছা, আমি আমি শ্রীরাধিকার অভিশাপের কথা বললাম তো, তাহলে আমি একটা কাজ করি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে? একদম একদম, একটা একটা সুন্দর টিপটিপ বৃষ্টি কিন্তু চলছে বাইরে। টিপ টিপ বৃষ্টি একদম চলছে। এই একদম বৃষ্টি বৃষ্টি এলে আমরা একটু উদাসীন হই, তাই না? একদম। আমাদের আমাদের অনেক কিছু ইচ্ছে করে। তো শ্রীরাধিকার কথা একটু আগে আমি বলেছি। আহ আচ্ছা, যদি এরকম ভাবা যায় যে প্রচুর মেঘ করেছে আকাশে, কৃষ্ণ কানহাইয়া বাঁশি বাজিয়েছেন, আর শ্রীরাধিকা অভিসারে চলেছেন, এরকম একটা কবিতা যদি শোনাই। একদম সুন্দর হয়, এই মুহূর্তে প্রাসঙ্গিক, শুনি। বেশ, বেশ। আহ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে আমি একটুখানি শোনাবো। আর এই ভানুসিংহ ঠাকুরের পদাবলী সম্পর্কে একটা কথা আমি একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে যে এই বইটা রবীন্দ্রনাথ তার নতুন বৌঠানকে উৎসর্গ করেছিলেন। এবং মানে নতুন বৌঠান যখন বেঁচে ছিলেন প্রায়শই তিনি এই তোমার ভানুসিংহ ঠাকুরের পদাবলী বলে যে বইটা আমরা পেলাম, সেই বইটা থেকে উনি কবিতা লিখতেন আর নতুন বৌঠানকে পড়ে পড়ে শোনাতেন। তো তারপরে নতুন বৌঠান বলতেন যে তুমি বই করো, বই করো। কিন্তু তার জীবদ্দশাতে এই বইটা বেরোয়নি। আহ নতুন বৌঠানের প্রয়াণের পর যখন এই বইটি বেরোলো, রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীকে উৎসর্গ করলেন বইটি, এবং তার খুব মন খারাপ হয়েছিল। আসলে রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু শোক অনেকবার এসেছে, কিন্তু সেই অর্থে মানে প্রবল নাড়া দেওয়া যে মৃত্যু শোক, এবং যার জন্য প্রায় তিনি আকুল হয়েছেন। আসলে রবীন্দ্রনাথের মধ্যে আমরা কখনো শোকের উচ্ছ্বসিত প্রকাশ দেখিনি, কিন্তু কাদম্বরী দেবীর প্রয়াণ হচ্ছে একেবারে ব্যতিক্রম। তার মা যখন মারা যান রবীন্দ্রনাথ কিশোর বয়সী, মানে কিশোর, তখন অতটা বুঝে উঠতেও পারেননি, কিন্তু কাদম্বরীর প্রয়াণ তখন রবীন্দ্রনাথ যুবক। এবং খুব সারা জীবন এই মৃত্যুটা তাকে তাড়া করেছে। তা সেই তাকে উৎসর্গ করা এই বইটি শুনি শোনাই। শুনি। সজনী গো, সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ यामिनी रे, कुंज पथे सखी कैसे जाओ गो, अबला कामिनी रे। उन्मद पवनी यमुना तरजित, घन घन गरजित मीहा, तमकत विद्युत पथ तुरुलुंठत, हर हर कंपत देहा। घन घन रिम झिम बरखत नीरद पुंज, घोर गहन घन ताल तमाले, निबिड़ तिमिर माया कुंज। बोलत सजनी ए दुरु योगे कुंजे निरदय काना, तारुनु बांशी काह बजायत, सकरुनु राधा नामो। सजनी मोती मोहारे वेश बना दे, चैथिल गा दे भाले, उरुहि बिलोलिता शिथिल चिकुरा मम, बाधः मालत माले। खोल दुआरो त्वर कुरि सखी रे, छोड़ सकल भय लाजे, हृदय विहग समा छटपट करतहि, पंजर पिंजर माझे। गहन रयन में न जाओ बाला, नौलो किशोरक पाश, गरजे घन घन बहुडर पावबो, कहे भानु तब दास। বাহ, একদম কি সুন্দর উচ্চারণ।
লাইনটা তো গোলমালি হচ্ছে, কারণ আমি না, আর আমার লিপ সিঙ্ক হচ্ছে না, এটা একটু দেখতে হবে, কারণ টেকনিক্যালি মনে হচ্ছে কিছু একটা অসুবিধা, আমি আমাকে অর্ধেক দেখছি। আমি ভানু সিংহ ঠাকুরের পদাবলী থেকে শোনাচ্ছিলাম। উম, এরপরে আকাশে প্রচুর মেঘ। আম, আমি একটা কাজ করি, একটা রবীন্দ্রনাথের একটা গীতি কবিতা শোনাই। মেঘের পরে মেঘ জমেছে, হ্যালো। আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে, তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা, দূরের পানে মেলে আঁখি কেবল চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে, আমায় কেন বসিয়ে রাখো একা তারের পাশে। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দিদি শুনতে পাচ্ছ আমার কথা? আপনাদের শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে তোমার যান্ত্রিক গোলযোগ যখন হয় বোধহয় এরকমই হয়, আমি বেশ হ্যাঁ, কয়েক মুহূর্ত তোমার কথা শুনতে পাইনি। বেশ সুন্দর দুটো নিবেদন কিন্তু শুনলাম, এবং অসম্ভব সুন্দর উচ্চারণে তুমি রয়েছো। এবং আমার মনে হয় যারা দেখছেন তারা উপভোগ করছেন এরকম সুন্দর একটি আবহাওয়ার সাথে তোমার এত সুন্দর মনোমুগ্ধকর উচ্চারণ। আমি একটু দর্শকদের এই ফাঁকে জানিয়ে রাখি, আপনারা চাইলে লিখতে পারেন আপনাদের অনুরোধ প্রিয় শিল্পীর কাছে, সেই বার্তা পাঠাবো, এবং সেখান থেকে তার মনের মতন কবিতা তিনি পড়বেন। আপনাদের কিছু জানার থাকলে বলবেন, এই অনুষ্ঠান কেমন লাগছে বলবেন, কবিতা তোমার জন্য আপনার অনুভব কেমন জানাতে বলবেন না। যদি যে প্রশ্নটা রাখবো, বেশ তো চলছে কবিতা উচ্চারণ তোমার, তোমার জীবনটা পুরোটাই জুড়ে শব্দ উচ্চারণে আর কি। একটু বলো না তোমার শুরুয়াতটা কিভাবে হয়েছে, মানে কবিতার প্রেমে পড়া কিভাবে, একটু যদি জানাও, এবং সেখান থেকে তারপর তোমার শুরু হচ্ছে। হ্যাঁ, সেইটা না একটু অন্যরকম, মানে আমার মা, প্রত্যেকদিন আমরা দেখেছি যে মা বিকেল বেলায় স্নান করে একটা লাল পাড় সাদা শাড়ি পরতেন, কপালে একটা লাল সিঁদুরের টিপ সিঁদুর, মুখের মধ্যে একটু পান গুজে আমার মা রামায়ণ মহাভারত গীতা এসব সুর করে পড়তেন। মায়ের কণ্ঠ ছিল বড্ড সুরেলা। তা ওইগুলো আমরা শুনেছি, আমি শুনেছি ছোটবেলায় মায়ের কোলে বসে, এবং নিজের অজান্তেই কাব্য ভাষা ভালোবেসে ফেলা। তারপরে যখন বুঝতে শিখলাম, একটু বড় মানে কিশোরী বেলা আমার, তখন আমি শিখতে শুরু করলাম অকাল প্রয়াত সাখাওয়াত হোসেন খাঁয়ের কাছে, সাখাওয়াতের কাছে শিখতে শুরু করলাম। তারপরে তারপরে আমি রত্নাদি তখন বারাসাতে, রত্না মিত্র, শ্রীমতী রত্না মিত্র, আচ্ছা, রত্নাদি বারাসাতে ক্লাস নিতে আসতেন বাতায়নীকে। তো রত্নাদির কাছে বেশ কিছুদিন শিখলাম, তালিম নিলাম। তারপরে উচ্চারণ শিখলাম আমি উৎপল কুণ্ডু ঘরানার, তোমার ওই কবি রামচন্দ্র পাল, উৎপল কুণ্ডুর জ্যেষ্ঠ মানে বরিষ্ঠ ছাত্র। রামদার কাছে আমি অনেকদিন উচ্চারণ শিখেছি, এবং উচ্চারণের অনেকগুলো যে দিক, অর্থাৎ আমাদের স্বরের যে ধরো বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলো কি করে আবিষ্কার করা যায়, কি করে
আমরা যখন কথা বলি তুমি দেখবে যে আমাদের কথার মধ্যে না সমস্ত কিছু আমরা করি, আমরা নিজেদের অজান্তে করি, কিন্তু যখনই সেই জিনিসটা কোনো শিল্পে ধরো অভিনয়ে বা আবৃত্তিতে আনতে হয় তখন আবার চর্চা করে আসতে হয়, অর্থাৎ না অভিনয়টা করার জন্য অভিনয়টা জবরদস্ত শিখতে হয়, না আবৃত্তিটা যদি করতে হয় তাহলে আবৃত্তিটা যে গুছিয়ে শিখতে হয়। এখন কিরকম একটা মানে জনমানুষের ধারণা আছে যে আবৃত্তি আবার শেখার কি আছে, কবিতা পড়ে দিলেই তো আবৃত্তি হয়ে যায়। এরকম একটা ধারণা, মানে সবাই দেখি মানে একটা ইউটিউব চ্যানেল খুলছেন এবং তিনি যাই পারুন না কেন, ভুল হোক ঠিক হোক, ভুল উচ্চারণে প্রচুর, মানে কোটি কোটি, ভারতবর্ষে যতগুলো যত সংখ্যক মানুষ তত সংখ্যক বোধহয় ইউটিউব চ্যানেল। মানে আবৃত্তিটা যদি কিছু না পারো শেষে এসে আবৃত্তি শুরু করো আর কিরকম। আবৃত্তি শুরু করো, একদম একদম। কিন্তু আমরা তো আসলে ছোটবেলা থেকে শিখছি এবং শেখাটা তো শেষ হয় না, মানে যত বাঁচি তত শিখি, এইরকম একটা ব্যাপার আর কি। সুতরাং আবৃত্তিটা ওইরকম নয় যে বই খুলে একটা পড়ে দিলাম আর একদম সাংঘাতিক একটা মারমার কাট আবৃত্তি হয়ে যাবে, বোধহয় বিষয়টা ওরকম নয়। একদম। যদি একটা কবিতা শুনি তারপর আর একটু গল্পে আসি। বেশ, আমি বর্ষার কবিতা শোনাচ্ছিলাম তোমাদের, এরপরে না আমি একটুখানি ধরো আমি রবীন্দ্রনাথ শুনিয়েছি, ভানু সিংহ শুনিয়েছি, এরপরে একটুখানি তারাপদ রায় শোনাবো, একটু অন্যরকম, মানে আমরা ধরো যে সময়ের মধ্যে আছি। কবিতাটার নাম হচ্ছে সব ঠিক হয়ে যাবে, তারাপদ রায়। একদম, সব ঠিক হয়ে যাক, আমরা অপেক্ষা করছি এই কবিতাটা শোনার। একদম। এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে, কবে, কখন, কেমন করে, কিভাবে ঠিক হবে, এবং সত্যি সত্যি কি ঠিক হবে, এবং ঠিক না হলেই বা কি হবে, সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি, কোনো ধারণাও ছিল না। শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল, মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ আসে, যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে, যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে চড়ুইয়ের ছানারা তাদের মাকে চিঁচি করে ডাকে, যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে এসে পৌঁছে যায়, যেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত, যেভাবে এইসব ঘটে, এইসব ঘটে যায়, সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে। আমার কিছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা। এখনো ভাবি একদিন সব ঠিকঠাক হবে, আর এও ভাবি কি ঠিকঠাক হবে, ঠিকঠাক না হলেই বা কি হবে। বাহ, সত্যি তাই। ওই সব পেলে নষ্ট জীবন, সবচেয়ে ঠিক হতেই হবে তার তো কোনো মানে নেই। কিছু জিনিস না ঠিক হোক, কিছু যন্ত্রণা বয়ে বেড়ানো, কিছু বুকের মধ্যে চিনচিন করা ব্যথা বোধহয় জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একদম 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 ঠিক বলেছো, ঠিক বলেছো আদি, ঠিক বলেছো। যদি একটু কে কি লিখছে জানাই, একটু একটু 10 মিনিটের কথা জানাই। একদম একদম। ধ্রুব বিকাশ মাইতি লিখছেন, তোমার কবিতা পাঠ অনেক সুন্দর লাগে দিদি। আর বলেছেন বিবেকানন্দ চক্রবর্তী, বলছেন আমি আছি, সাথে থাকবেন দাদা অবশ্যই, অনেক ধন্যবাদ। অনুপম দাস লিখছেন, গাছ জীবন কবিতাটা একটু শুনতে পাবো কি? বেশ, আমি দিদির কাছে অনুরোধ পাঠিয়ে দিলাম। মোহাম্মদ সাইদ শেখ লিখছেন, স্বপ্না দে, সে একজন আমার খুব কাছের মানুষ, তার কবিতা আবৃত্তি আমার অসাধারণ লাগে। নীনা মমতাজ আমার আন্টি, উনি বাংলাদেশ থেকে দেখছে আমি আছি, দেখছি ভালোই লাগছে। রাজিয়া মুক্তা আমার বোন, সে বাংলাদেশ থেকে দেখছে ভালো হয়েছে দিদি, অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবার যে অনেকে রয়েছে দিদি, তাদের কথা কথায় কথায় জানাবো, তারা লিখেছে।
আহ রাফিয়া আচ্ছা, সুলতানা মনি, তুমি চেনো, সেও লিখছে অসাধারণ এই কবিতা। অনেক আচ্ছা, অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। দিদি, একটু প্রশ্ন করি এই ভাগে, আমার একটু হ্যাঁ, প্রশ্নটা করার বলো ইচ্ছেও ছিল। এই যে বলো অনেক বলো। লাইভ চলছে এখন, তো প্রতিদিন তুমি লাইভে আসছো, মানে হুম। কেমন লাগছে যে কোয়ান্টিটি একটু বেশি হয়ে যাচ্ছে, কোয়ালিটি আর একটু ভালো হলে ভালো হতো, নাকি মনে হচ্ছে শিল্পই তো, এই সৃজনটা চলুক এবার, কি মনে হচ্ছে? না, দেখো, এটা একটা সাধু উদ্যোগ, মানে কবিতাকে, মানে কেউ তো আর বোম ফাটাচ্ছে না, বা মানে কবিতা তো ভালো জিনিস। আসলে কবিতা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যদি গাছে গাছে কবিতাটা আনিয়ে দেওয়া যায়, তার চেয়ে ভালো খবর আর কিছু হয় না। কিন্তু ওই যে যেটা শুরুতে বলছিলাম যে এর মাঝে একটা লাইভ, আমি তার নাম বলছি না, একটা লাইভ দেখছিলাম, এবং আম, তিনি কবিতা, মানে রবীন্দ্রনাথের একটি খুব চেনা কবিতা, সে কবিতাটি আবৃত্তি করছে, মানে দেখে দেখে পড়ছিলেন, আচ্ছা। আর দেখে দেখে না ভুল পড়লেন। মানে সেটাতে আমার খুব বেদনা হলো যে একজন আবৃত্তি শিল্পী, তিনি দেখে পড়ছেন, ঠিক আছে, হয়তো মনে নেই দেখে পড়ছেন, পড়তেই পারেন, কিন্তু আমাদের না আরেকটু সচেতন ভাবে পড়া উচিত। তাতে কি হয়, মানে খুব চেনা কবিতা, মানে সেটা একটা ভুল পড়ে ফেলাটা একটু বেদনা হয়, হুম। একটু কষ্ট হয়। তো ফলত আমরা যারা আসছি, আমাদের যদি একটু দায়বদ্ধ হই আমরা, যারা শুনছেন তাদের প্রতি আমাদের যদি শ্রদ্ধা থাকে, আম, তাহলে বোধহয় আরেকটু ভালো হয়। অবশ্যই ভালো উচ্চারণ শুনতে কার খারাপ লাগে, কিন্তু এখন যখনই আমি একটা গণমাধ্যমে আসছি, ধরো বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি আর বাড়ি, নারী আর নারী, অর্থাৎ এই যে ঠিক দয়শূন্য বা ঠিক ঠিক। বয়শূন্য রয়ের যে তফাৎ, সেটা যদি একজন আবৃত্তি শিল্পী যথার্থ উচ্চারণ না করেন, বার্তাটা না খুব খারাপ পৌঁছয়। একদম তাই। সাধারণ মানুষের আহ, হয়তো খুব কিছু যদি এসে যায় তোমার না, কিন্তু তোমার আমার। এই হুম, তোমার এই ফাঁকে বলে রাখি, তুমি রত্নাদির কথা বলছিলে। হ্যাঁ, আমি কোনো একটু অনুষ্ঠানে সঞ্চালনা করে নিচে নামছিলাম, তো আমি, যিনি গেস্ট ছিলেন, তাকে এভাবে আলাপ করাচ্ছিলাম যে এবার তার অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তো উনি মঞ্চে গেলেন, আমি ডায়াস থেকে নিচে নেমে আসছি, দিদি আমাকে ডাকলেন আর বললেন যে ওটা অভিজ্ঞতা নয়, ওটা অভিজ্ঞতা। হুম, তো সত্যি সত্যি অনেক দায়বদ্ধ থাকা দরকার, সামনের মানুষগুলোকে যখন শোনাবো তখন ঠিক। ওই দায়বদ্ধতার জায়গাটা ভীষণভাবে দরকার। একদম, 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 একদম। তো সুতরাং সেই সেই নিরিখে যদি আমরা আর একটু মানে একটুখানি কেয়ারফুল হই, একটুখানি শিল্পের প্রতি সৎ থাকি, তাহলে আমার মনে হয় সাধু উদ্যোগ, মানে এত মানুষ যে কবিতাকে আশ্রয় করে বাঁচতে চাইছেন, এবং কবিতা ভালোবেসে তারা নতুন করে ভাবছেন বা বিষণ্ণতা কাটাচ্ছেন, তারা একটু ভালো থাকার চেষ্টা করছেন, আশ্রয় ছায়া দেয়, এটা সত্যি সত্যি এই পরিস্থিতি না এলে হয়তো আমরা বাঁচতে, মানে বুঝতে পারতাম না। সেটা একটা ভালো দিক। দিদি, দর্শকরা অনেকে রয়েছেন। ও, নীনা মমতাজ আন্টি আবারও লিখেছেন আর একটা কবিতা শুনতে চাই। আমরা আরেকটা না আচ্ছা, আন্টি, আরো কয়েকটা কবিতা শুনবো। একটু দিদি একটা কবিতা হোক, তারপর আবার গল্পে আসি। আচ্ছা, বেশ। আচ্ছা, গাছ গাছ জীবন কবিতাটির অনুরোধ এসেছে। অনুরোধ এসেছে আহ, একদম। হ্যাঁ, এই গাছ জীবন হচ্ছে বাংলাদেশের, মানে ও বাংলাদেশের হ্যাঁ, ঠিক আছে। গাছ জীবন কবিতাটি বাংলাদেশের কবি মজিদ মামুদ, আটের আচ্ছা। দশকের কবি। ওনার মাহফুজা মঙ্গলের কবিও বলা হয়। রবীন্দ্র গবেষক, নজরুল গবেষক, প্রাবন্ধিক, খুবই মানে বিদগ্ধ ইন্টেলেকচুয়াল কবি বলা যায়। তো তার লেখা একটা নতুন ভাবনা। আসলে এই যে ঝড় হয়ে গেছে, ঝড়ে না প্রচুর গাছপালা আমরা কেটে মানে এমনিতে তো ধ্বংস হয়ে গেছে ঝড়ে, কিন্তু তা বিহনে আমরা সভ্যতার অজুহাতে প্রচুর গাছ কেটে নষ্ট করেছি, প্রচুর। আহ, তো সেই একটা গাছ, তার জীবন, সে কি ভাবছে, গাছ জীবন শোনাই বরং। শুনি একদম। হ্যাঁ, আজ রাত ভোর হলে আমার গাছ জীবন শেষ হয়ে যাবে। কাঠুরিয়া এসেছিল কাল রাতে, সব ঠিক হয়ে গেছে। করাত কলের শব্দে আমার রাত্রির ঘুম ভেঙে যাবে। বুকের মধ্যে তুমুল আলোড়ন,
আমি শুধু মৃত্তিকার কথা ভেবে কষ্ট পাচ্ছি। আমার নিবিড় ডালপালা একমাত্র আশ্রয় করে একটি মা পাখি দুটো ডিম বুকে নিয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাকে কিভাবে জানাই পাখির ভাষা গাছের ভাষা এক নয় কেন? অথচ এই বিহঙ্গ ছিল আমার জায়া, যাকে জননী বলে ডাকি। অন্তত একটি দিন আমি তার উদরে ছিলাম। নদীর ওপার থেকে কুড়িয়ে এনে গাছের সুকীট গুজ্জের দ্বার প্রসারিত করে এইখানে করেছিল বপন। পাখি ছাড়া আমাদের জীবনের কি মানে হতে পারে? গাছের স্বপ্ন কেবল উড়বার স্বাদ, মানুষ চায় গাছের জীবন। গাছ বৃত্তের মধ্যম পর্যায়, সিদ্ধার্থের ইচ্ছার সন্ততি বোধিদ্রুম। সিদ্ধার্থ গাছ হয়েছিলেন, গাছের শাখায় বসেছিল পাখি, বলকলের পেটে রেখেছিল হাত, সুজাতার হাত, পায়ে সান্য, নির্বাণ দিয়েছিল তাকে। করাত কলের শব্দে আমি সেই মুক্তির আহ্বান শুনি। মুক্তি শুধু দৃশ্যের রূপান্তর, তবু এই খোলসের মায়া আমাকে ব্যথিত করে তোলে। কাল রাতে ফিরে এসে পক্ষী মাতা তার সন্তানের মৃতদেহ নিয়ে কোথায় যাবে? গাছের বিড়ম্বনা এক ঠাঁই দাঁড়িয়ে থাকা, গাছের বিড়ম্বনা পায়ের ব্যথা। মানে সব জীবনে রক্ষবিন্দু। হায় ঈশ্বর! পাখি আর গাছ, গাছ আর মানুষ, এই ওকে ওকে বাহ, অসাধারণ দিদি, কোনো কথা নেই। এত সুন্দর একটি লেখা এবং তোমার একদম বিমোহিত একটা উচ্চারণ আমাদেরকেও সমান মুগ্ধ করেছে এর সাথে। আহ, অসম্ভব ভালো লাগলো। মনে হচ্ছে এই সফরটা চলুক অনেক অনেকটা সময় ধরে, আর এই উচ্চারণে আমরা আরো অনেক অনেক বেশি সময় ধরে থাকি। যদি একটু জানাই, আহসানুল্লাহ তমাল ভাইয়া রয়েছে। তমাল ভাই আমাদের এই অনুষ্ঠানে ছিলেন বেশ কয়েকদিন আগের একটি এপিসোডে। দেখছেন শুভকামনা সকলের জন্য, প্রিয় মানুষ, ভালোবাসা। তমাল ভাইয়া অনেক ভালোবাসা, আপনাকেও সাথে থাকবেন, আমরা সম্মানিত বোধ করছি আপনি রয়েছেন, আপনারা রয়েছে। ও অনুপ কুশল এসেছে দিদি, অনুপ কুশল কবি লিখছেন গাছ জীবন, বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ কবি অনুপ কুশলকে, তার উচ্চারণ আমাদেরকে মোহিত করে। আরো একবার জানাই তার লেখা আমাদের ভীষণভাবে পছন্দের। সাথে থেকো দাদা। নীনা মমতাজ লিখছেন বাহ বাহ দারুণ, আমি মুগ্ধ, কি শান্তি পেলাম শুনে। সত্যি সত্যি শান্তি পাওয়ার মতন একটা কবিতা। গাছ প্রকৃতিকে যা ভীষণ ভাবে এই যে একটা অনন্য সাধারণ ভাবে সামঞ্জস্য করে রেখেছে প্রকৃতি, মানুষ এবং বিভিন্ন, এই উচ্চারণটা সেই জন্যই বোধ হয়। অনুপম দাস লিখেছে অসংখ্য ধন্যবাদ, আবারও মুগ্ধ হলাম। যদি একটা প্রশ্ন রাখি, অনেকেই রয়েছেন, তাদের কথা আরো কথায় কথায় শোনাচ্ছি। এই যে আবৃত্তি শিল্প, উচ্চারণ, বাচিক শিল্প চলছে, তুমি জীবনের একটা সময় এসে ভীষণভাবে ছড়িয়ে দিতে চাইছো নতুন প্রজন্মের কাছে তোমার যতটুকু দেওয়ার। তুমি কি একটু জানাতে পারো যে এই মুহূর্তে নতুন প্রজন্ম, এই প্রজন্মের যারা কবিতা আবৃত্তি করছে, এরকম
দুই একটি নাম বা মুখের কথা বলতে পারো, যাদের দেখে তোমার মনে হয় যে এই আবৃত্তি শিল্প, এই বাচিক শিল্প বহুদিন টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা এদের মধ্যে রয়েছে? এরকম এরকম কি এই মনে হয়? এই তো আমি যার সঙ্গে কথা বলছি, যে আমাকে যে মানে যিনি প্রশ্নটি করলেন, আমি তার মধ্যে প্রভূত সম্ভাবনা দেখতে পাই। এটা আমার জন্য একটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম আর কি। এবং খুব সুন্দর করে উত্তরও দিলে, মানে কোন রকম বিতর্ক থাকলো না আর কি ব্যাপারটা। মিডিয়া ব্যক্তিত্ব তুমি, এবং বোঝাই যাচ্ছে সুন্দরভাবে ম্যানেজ করলে। না, আমি বিশ্বাস করি আদি, তোমাদের মতো তরুণ তুর্কিরা যদি কবিতা নিয়ে এই ধরনের আয়োজন করে, আর তুমি তো কথা শিল্পী, তুমি তো কথার শব্দের পরে শব্দ দিয়ে রক্ষী কাঁথা তৈরি করো, তো সেটা তো একজন তরুণ তুর্কির কাছ থেকে আহ এই ধরনের জিনিস পাওয়া, এটা তো সত্যি সত্যি মানে আশার কথা। বেশ উৎসাহিত হলাম অনেক বেশি। আমি জানি না আগামীতে কতটা উচ্চারণে থাকতে পারি, বিমোহিত করাতে পারি তোমাদের মতন, কিন্তু তোমরা যেইটুকু শিক্ষা দিয়ে যাচ্ছ, তোমাদের দেখে শুনে যেইটুকু শিখি ওইটুকু বলবার চেষ্টা করি মাত্র। এভাবেই সাথে থেকো। যদি কবি অনুপ ঘোষাল লিখে ফেলেছে বিদ্যাপতি হোক। বিদ্যাপতি, আচ্ছা বেশ। তো আচ্ছা এটা বেশ, হোক, তাহলে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে যাচ্ছি, একটা বিদ্যাপতি হয়ে যায়। ঠিক। এ সখী हमारी दुखेरो नहीं ओर, এ ভরা বাদর মাহ ভাদর, শোন মন্দির মোর, ঝম্পি ঘন গরজন্তি সন্ততি ভুবন ভুরি বরি খন্তিয়া, কান্তু পাহুন কাম দারুণ, সঘনে খরুষর হন্তিয়া, কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো ছাতিয়া, তিমির দিগ ভরি ঘোর যামিনী অথির বিজুরিত পাতিয়া, বিদ্যাপতি কাহা কইছে গোয়াবি, হরিবিনে দিন রাতিয়া। বাহ, একদম খুব সুন্দর। দিদি, এগুলো কি তোমার সচেতন সিদ্ধান্ত যে একটু হাটকে একটু অন্যরকম, যারা উচ্চারণ করছে তাদের থেকে একটু অন্যরকম ভাবে কিছু একদম অপরিচিত কবিতা, বা কখনো গিয়ে খুব পরিচিত কবিতা নতুন আঙ্কিয়ে তুলে ধরা, এটা কি খুব সচেতন ভাবে করো, নাকি তোমার ভালো লাগে বলে এগুলো করে? না, আমার তো বরাবরই আমি ওই যে শুরুতেই বলেছি যে আমার শুরুটা হয়েছে রামায়ণ মহাভারত গীতা দিয়ে। তো মানে ওই মহাকাব্যের যে ভাষা, ইনফ্যাক্ট তুমি জানো যে আমি একটা অন্য ধরনের কাজ করি, আমি মনসা মঙ্গলের একটি কাজ করি, বেহুলাই একটি কথকতা। ফলত আমার কাজের, আমার প্রথম অ্যালবাম যেখানে কাজ হচ্ছে কালিদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, ভানুসিংহ, তাদের কবিতা নিয়ে। সুতরাং মানে এই যে তুমি একটু আগে বলেছো যে ইটস আ জার্নি, তো সেই জার্নিতে আমাদের যারা আদি কবি, পরম পুরুষ যারা, যারা ভাষার রূপ দিচ্ছেন, ভাষা মানে যাদের কাছ থেকে আস্তে 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 ভাষা আজকে এই 2020 সালের ভাষা আসছে, সেটাও তো একটা বিরাট জার্নি। তো সুতরাং আমি একদম। যদি আমার ভিত্তিভূমিকে না চিনতে পারি, তাহলে তো আমি আসলে রুটলেস হয়ে যাব। ফলত মানে ইটস আ কোয়েস্ট, মানে সেই অনুসন্ধানটা কিন্তু বরাবরই আমার মধ্যে ছিল। এটা এমন কোনো সচেতন পরিকল্পনা নয়, বা আমার মতো ওই জিনিসটা কোনোদিন ছিল না যে কালিদাস বলবো লোকে কি শুনবে। রাদার আমার মনে হয়েছিল না শুনলেও তাকে ঘাড় ধরে শোনাবো, শোনাতেই ঠিক। হবে, কারণ কালিদাস বলে একজন ছিল, পতি বলে একজন একদম। ছিলেন, যারা এই পদকর্তারা অসাধারণ কাব্য সুষমা, আমাদের কাব্য ভান্ডারকে তারা কত সমৃদ্ধ করে গেছেন। এখন সেটা যদি আমরা একদম কিছুটি না পড়ি, তাহলে কবিতার ছাত্রী হিসেবে তো ঠিক হবে না। একদম তাই। আর যদি কি প্ল্যান রয়েছে আগামীতে, মানে আমরা তোমার থেকে একদম শেষে জানতে চাই কি পেতে পারি আগামীতে, তুমি কিভাবে কাজ করতে চাইছো? আমরা কি তোমার ডিজিটাল প্ল্যাটফর্মে তোমার নতুন কিছু পেতে চলেছি, নাকি তুমি নতুন করে কিছু ভাবছো, অন্যরকম ভাবে কিছু করবে? একদম। আমি মানে দেখো, ডিজিটালি অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আমি এতদিন পর্যন্ত নীরবে কাজ করেছি। আমি কোনোদিন এই মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে আমি খুব একটা যে বদার ছিলাম তা নয়, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমার বেশ কয়েকজন বন্ধু, অনুপও তাদের মধ্যে একজন, আমাকে খুবই ইন্সপায়ার করেছে যে তুমি এত সমস্ত ভালো ভালো কাজ করেছো, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ারও দায়িত্ব তোমাকেই নিতে হবে।
তো আমি দেখলাম ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আর কিছু নেই। তো আমার এইবার একটু সাজসজ্জা করে আমাদের একটা ইউটিউব চ্যানেল আসছে স্বপ্নাদে অফিসিয়াল নামে, 23 তারিখে লঞ্চ করবে সেটা। আচ্ছা সেই, হ্যাঁ, আচ্ছা। সেই কাজ, সেইখানে সেই চ্যানেলটা যদি যারা মানে ফলো করলে আমি এটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে যেটুকু উচ্চারণ আমি শিখেছি, যদি একটু সেটা মান্যতা পেয়ে থাকে, তো সেই চ্যানেলটা ফলো করলে, শুদ্ধ উচ্চারণ কি, আমার চ্যানেলটা ফলো করলে বোধ হয় অনেক ছাত্রছাত্রী নতুন যারা আসছে, নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা একটু হলেও উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। এবং এখানে শুধু আমার কাজ রাখার পরিকল্পনা নেই, আমার কাজের পাশাপাশি আরো অনেক কিছু আবৃত্তি এবং কবিতা বিষয়ক জিনিসপত্র থাকবে, আমি এখনই ডিসক্লোজ করছি না, সেটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা আপনারা একটুখানি অপেক্ষা আচ্ছা। করুন, স্বপ্নাদে অফিসিয়াল আগামী 23 তারিখে লঞ্চ করছে। বেশ, একদম। তাহলে আমরা একটু দর্শকদেরও জানিয়ে রাখি, প্রিয় মুখ যারা দেখছেন, একদম সবাই খুব প্রিয় মানুষ রয়েছেন সাথে, তাদের জানিয়ে রাখি স্বপ্নাদে অফিসিয়াল 23শে জুন লঞ্চ করছে, এবং সেখানে কবিতা ছাড়াও বাচিক শিল্পের নানা আঙ্গিক তুলে ধরা হবে। যারা নতুন প্রজন্মের, এই প্রজন্মের ছেলেরা যারা আবৃত্তি শিল্পের প্রতি অনুরক্ত, তারা সেখান থেকে অনেক কিছু নিতে পারবে, যারা আবৃত্তি করতে চায় তারা সেখান থেকে নিতে পারবে। সুতরাং আমাদের এবং একদম কবিতার মন্ত্রমুগ্ধ উচ্চারণ থাকবে, এবং আমরা সেখান থেকে অনেকটা খুশি শান্তি নিতেই পারি। অনেক শুভেচ্ছা দিদি তোমার জন্য, তোমার এই প্রয়াসটা সফল হোক। ধন্যবাদ। একদম। শেষ ধন্যবাদ কি আদি। কবিতা আজকে শোনাবো? আচ্ছা, আমি ভানু সিংহ হয়েছে, আমি না একেবারে এই সময়ের একজন লেখা, একজনের একটি লেখা, অগ্র ভট্টাচার্য, আমি ঈশ্বরকে সব বলে দেব, এইটা দিয়ে আমি শেষ করি। বেশ, একদম। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা, বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। সে হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। সে হয়তো বলে দিয়েছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না। সে হয়তো বলে দিয়েছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল। বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল। বলেছে সেই পৃথিবীর কথা যা আমাদের সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা এলান কুর্তি, কাঁটা তারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন সব আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব। বাহ, অসাধারণ। এবং দিদি দেখো, যদি এই সময়ের চিত্রটা আমরা ঠিকভাবে দেখি, তাহলে কবিতাটা কতটা বাস্তবিক, কতটা সত্যি,
সেটা কিন্তু বোঝাই যায়। তোমার উচ্চারণের সাথে সাথে সে কথাই ভীষণ ভাবে মনে হচ্ছিল। আহ সত্যি ঈশ্বরকে বোধহয় সব বলে দেওয়া হয়েছে, সেই জন্যই তিনি পৃথিবীটা চাইছেন এবার। সুতরাং আহ এর মধ্যে যতটা ভালো কিছু করে, যতটা ভালো থাকা যায়, যতটা ঈশ্বর এই পৃথিবীকে না নিয়ে নেন সেই কাজ করে ভীষণভাবে পৃথিবীটাকে আরো সুন্দর করার চেষ্টা করি আমরা সবাই মিলে। সুপ্রিয় দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন, একদম আমরা এই একটা একটা করোনা প্যান্ডেমিকের পরে একটা করোনা কালে, একটা লকডাউনের সময় মানুষ আমরা যখন ভীষণভাবে অবসাদগ্রস্ত, আতঙ্কিত এবং ভীষণভাবে খারাপ রয়েছে, স্বীকার করি না করি, তাদের কিছু মানুষের ভালো রাখবার জন্য, ভালো লাগাবার জন্য আমাদের ছোট্ট এই প্রয়াস হটক্যাপের পক্ষ থেকে কবিতা তোমার জন্য। যারা দেখেছেন তাদের মধ্যে কিছু মানুষ যদি খুব অল্প সময়ে এর থেকে আনন্দ পান, আমাদের এই পরিশ্রমটুকু সার্থক। অবশ্যই ভালো থাকুন এবং আমরা যেটুকু পারি সেটুকু দিয়ে যদি আমরা আমাদের কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করি, তাহলে পৃথিবী পরিবেশটা আরো সুন্দর হয়। দিদি, তুমি কি মনে করো? একদম। আসলে কি বলতো, আমরা মানে আসলে ভালোবাসাটা কমে গেছে। আমরা আকাশ ভালোবাসিনি, আমরা বাতাস ভালোবাসিনি, আমরা মাটি ভালোবাসিনি, আমরা জল ভালোবাসিনি। এখনো পর্যন্ত যে পরিমাণ জল আমরা অপচয় করি, একটা দিন আমি আমার আগামী প্রজন্মের কাছে আমি দায়বদ্ধ থাকবো, আমি আনসারেবল থাকবো যে আমরা নির্বিচারে জল নষ্ট করেছি, আমরা গাছ কেটেছি, আমরা বাতাস বিষাক্ত করেছি। সুতরাং একটু ভালোবাসি, না হলে কিন্তু পৃথিবী আরো অনেক প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং এই তোমাদের এই হট ক্যাফে কবিতা তোমার জন্যর মাধ্যমে যদি একজন মানুষও ভাবতে পারেন যে একটু গাছ বসাবো, গাছ কাটবো না, পৃথিবীকে একটু শুশ্রূষা দেব, তাহলেই এই অনুষ্ঠান সফল, সার্থক। দিদি, একদম শেষে হট ক্যাফের দর্শকদের, তোমার আমার প্রিয় মানুষ যারা অনেকেই রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলে যাবে? তাদের উদ্দেশ্যে 6টা লাইন বলি। একদম শিওর। হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই, দয়িতাকে ভালোবাসার মতন লগ্ন চাই, কবিতায় আমি তারার মতন শব্দ চাই, শান্তি এবং কল্যাণময় অব্দ চাই, মল্লিকা আর শেফালির সাথে চুক্তি চাই, সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এই শামসুর রহমানের লেখা স্লোগান। একদম এই মুক্তি চাই স্লোগানে আমরা মুক্তি পাই সবাই মিলে। এই খারাপ সময়কাল থেকে মুক্তিতে একটা ভালো সময়কালে চাই। সবাইকে অনেক শুভেচ্ছা সাথে থাকবার জন্য। দেখতে থাকুন হট ক্যাফে এবং যতটুকু ভালো থাকি সবাই মিলে ভাগ করে নিই সবার সাথে। আবার পরবর্তী কোনো একটা এপিসোডে হাজির হবো কোনো একটা কবিতার মানুষকে নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন দিদি, ভালো থেকো, কবিতায় থেকো। শুভেচ্ছা, শুভরাত, নমস্কার।